সকাল থেকে রোদ উঠলেও সবার মনে একটা আশঙ্কা রয়েছে, বুক দুকদুক করছে যে পুজোর দিনগুলো ভালো যাবে তো, কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কাল থেকে কি ফের দুর্যোগ, বৃষ্টি বাড়বে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, মধ্য উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত। কাল দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। যেমনটা শুরুতেই বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। শুরুতেই ব্রতদীপ, জানাও কেমন থাকবে আবহাওয়া? দেখো, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, এই সেপ্টেম্বর মাসের যে শেষ কয়েকদিন রয়েছে তাতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। কম বেশি একাধিক দিনে এক এক দিনে এক এক রকমের পূর্বাভাস। আগামীকাল মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বিশেষ করে কলকাতায়, এবং দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 1 থেকে 2 ফসলা বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 28, 29, 30 এবং 1 তারিখ এই 4 দিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকালের তুলনায় এই আগামী 4 দিন অর্থাৎ 28 তারিখ থেকে 1 তারিখ বৃষ্টির পরিমাণ কম থাকবে। যদিও মেঘলা আকাশ থাকবে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়তে পারে, এমন সতর্কতাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। কারণ যে ঘূর্ণাবর্তের কথা তুমি বলছিলে, সেই ঘূর্ণাবর্তর আগামীকাল সেটা নিম্নচাপে পরিণত হবে এবং 27 তারিখ সকালে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেটা ল্যান্ডফল হবে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। যার ফলে কিন্তু ওই এলাকায় বৃষ্টি অতিরিক্ত হলেও এখানে অতিরিক্ত বৃষ্টি হবে না, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির দিনভরই সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 1 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু 1 তারিখ পর থেকে আবার বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও সেটা নিশ্চিতভাবে আরও কয়েকদিনের মধ্যে বলা যাবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ সব মিলিয়ে আগামীকাল থেকে 27 তারিখ এই দুদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি, দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে। 27 তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা কমবে। 28, 29, 30 এবং 1 এই 4 দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও খুব মারাত্মক পরিমাণ বৃষ্টি হবে এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ পুজোর যে মূল যে 4 দিন, সেই 4 দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুমুল বৃষ্টি বা তীব্র বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, এবং 2 তারিখ থেকে আবার বৃষ্টির সেই যে দাপট তা বাড়তে পারে। কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু বহু মানুষ তারাও বেরিয়ে পড়েছেন। দেখতেই পাচ্ছ, আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে। কিছুক্ষণ আগে জোরালো বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জেরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ আপাতত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ভিতরে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছিল এবং একটা সাফোকেটিং দমবন্ধকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। তাই সন্তোষ মিত্র স্কোয়ারের যারা উদ্যোক্তারা তারা নিজেরাই পুজো মণ্ডপ বন্ধ করে দেন, যাতে ভিতরে সেই ভিড় বেরিয়ে আসে। এবং পরবর্তী আমি একটু সন্দীপকে দেখাতে বলবো যে বহু মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট, সেই গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই গেটের বাইরেই তারা অপেক্ষা করছেন যে লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে। তোমাকে কিছুক্ষণ আগেও সেই ছবিটা দেখাচ্ছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ এবছরে তাদের থিম অপারেশন সিন্দুর, এবং সেই থিম দেখতেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে। আজকে সন্ধ্যেবেলায় যে ছবি দেখেছি, কাতারে কাতারে মানুষের ভিড়, কিন্তু তারপরেই আচমকা বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি শুরু হওয়াতে ভিড়ে কিছুটা ভাটা সাময়িকভাবে পড়েছে, কারণ পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও মানুষের উৎসাহের খামতি নেই। বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু তারা পুজো মণ্ডপগুলিতে আসছে। ঠিক সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট, সেই মেন গেটের বাইরেই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এবং তারা অপেক্ষা করছেন যে কখন এই মণ্ডপ খোলা হবে, এবং মণ্ডপ খোলা হলে তারা এসে মণ্ডপে যে লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে অপারেশন সিন্দুর সেটা দেখবেন এবং একই সঙ্গে দেবী প্রতিমা দর্শন করবেন। এই যে থিম, সেই থিমে মূলত একটি পাহাড়ের আদলে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং তার উপরেই প্রজেক্টরের মাধ্যমে কিন্তু পেহেলগাঁওয়ের সেই ভয়াবহ ঘটনা, যেভাবে নির্বিচারে পর্যটকদের হত্যা করা হয়েছিল, জঙ্গিরা এসে একেবারে নির্বিচারে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করে। পাটুলির সেই পরিবার, বেহালার সেই পরিবার যারা পেহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন, তাদের একটি নাট্য রূপান্তর তুলে ধরা হয়েছে। নেভির যে অফিসার, তার স্ত্রীর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে, যে স্বামীর মৃতদেহের সামনে বসে তিনি আর্তনাদ করছেন, কেঁদে ভাসাচ্ছেন, সেই ছবি, সেই পরিবারের ছবিও তুলে ধরা হয়েছে। কিভাবে জঙ্গিরা এসে নির্বিচারে আচমকাই গুলি ছুটতে থাকে সেই পর্যটকদের ওপর, এবং তারপর সেখানের থেকে তাদের সেই বক্তব্য যে যা মোদি কো যাকে বল, সেই সমস্ত ঘটনায় তুলে ধরা হয়েছে। এবং তারপর পেহেলগাঁও সেই অ্যাটাকের পর ভারতের সেই প্রত্যাঘাত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে ঢুকে যে জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছিল,
সেই ছবিও কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। প্রজেকশনের মাধ্যমে সেই গোটা ঘটনার একটা নাট্য রূপান্তর তুলে ধরা হচ্ছে এবং আগামীকালই এই মণ্ডপের উদ্বোধন করতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারও প্রস্তুতি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু সেরে ফেলা হয়েছে এই পুজো উদ্যোক্তাদের তরফে। প্রচুর মানুষের ভিড় মণ্ডপের বাইরে অপেক্ষা করছে যে কখন এই মণ্ডপ খোলা হবে। আজকে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে, কিন্তু দেখো বৃষ্টির চোখ রাঙানিকে থোড়াই কেয়ার। প্রচুর মানুষ, প্রচুর দর্শক ভিড় করেছেন মণ্ডপে, কিন্তু যখন বৃষ্টি শুরু হয় সেই ছবি রেখেছি আপনাদের সামনে। অর্থাৎ রেইনকোট ছাতা নিয়ে মানুষজন বেরিয়ে পড়েছেন মণ্ডপে মণ্ডপে, ভিড় এড়াতে আগে থেকেই প্রতিভা দর্শনের জন্য, বৃষ্টির রাঙানিকে উপেক্ষা করে। আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তরের হাবিবুর রহমান বিশ্বাস কি বলেছেন, পুজোর দিনগুলো কেমন কাটবে, কেমন থাকবে আবহাওয়া দেখুন। এখন কেবলমাত্র ঘূর্ণাবর্তায় রয়েছে, সেটা আমাদের সাউথ কোস্টাল উড়িষ্যার কাছাকাছি রয়েছে। এটার প্রভাবে আজকে রাত্রে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশ এটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 27 তারিখ নাগাদ এটা আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে অতিক্রম করবে আমাদের উপকূল অঞ্চল। 27 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদিনই মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, 27 তারিখের তুলনায় কমে যাবে। সেখানে 28 তারিখে 1-2 পশলা, 29 তারিখে আরেকটু কমবে, 30 তারিখেও কম থাকবে, আর 1 তারিখেও 8 তারিখে আবার সামান্য একটু বাড়তে পারে, তবে কম থাকার সম্ভাবনাই আছে বেশিরভাগটাই। নিম্নচাপের যে প্রভাব, সেই প্রভাবটা থাকবে না, যে সবসময় বৃষ্টিপাত বা অঝরে সবসময় বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, অনেক 4-5 ঘন্টা ধরে হয়ে যাচ্ছে, এরকম হওয়ার সম্ভাবনা কম। কেবল ওই কিছু সময় ধরে বৃষ্টি হলো, আবার মেঘলা আকাশ থাকলো, এরকম। একদম পাপিয়া, ঠিক যে কথা তুমি বলছিলে যে বৃষ্টির চোখ রাঙানিকে থোড়াই কেয়ার। বৃষ্টি মাথায় নিয়ে অর্থাৎ ছাতা মাথায় দিয়েই কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। দমদম পার্ক তরুণ দলের ছবিটা এবার আপনাদের সামনে তুলে ধরবো, সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে দমদম পার্ক উত্তর কলকাতার পুজোর দিকে যদি তাকানো হয় তাহলে দমদম পার্ক বিগত কয়েক বছরে কিন্তু নিজের জায়গা তৈরি করেছে এবং সেই দমদম পার্কের পুজোগুলোর মধ্যে দমদম তরুণ দল তারা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবীর দে যে ছবি তুলে ধরছে, প্রবীরকে বলবো একটু প্যান্ডেলের ছবিটি দেখাতে। এখানে কিন্তু শিল্পী পূর্ণেন্দু দে এই 48তম বর্ষে তিনি কিন্তু ছাপ, এখানকার বিষয়বস্তু হচ্ছে ছাপ এবং ইমপ্রেশন, সেই ইমপ্রেশন তিনি ফুটিয়ে তুলেছেন একেবারে ছাপাখানার বই তৈরি থেকে, কুলতলিতে বাঘের পায়ের ছাপ থেকে, মানুষের পায়ের ছাপ থেকে, ভোটে বিভিন্ন প্রতীকে ভোট দেওয়া থেকে শুরু করে, আর বিভিন্ন পোস্ট অফিসের যে ডাক টিকিট তা থেকে পয়সা সব কিছু দিয়ে বিভিন্ন যেখানে ছাপ লাগে, একেবারে আধার কার্ডের বায়োমেট্রিক্স পর্যন্ত সবটাই কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। যারা রয়েছেন কমিটির, আমি একবার কথা বলার চেষ্টা করব। মূলত শিল্পী পূর্ণেন্দু দে যে ছাপকে ফুটিয়ে তুলেছেন আপনাদের এখানে, আপনারা কি বার্তা দিয়েছেন এই ছাপের মাধ্যমে? ছাপের মাধ্যমে আমাদের বার্তা, আসলে ছাপ আমাদের সবসময় আমাদের মনে জায়গা করে নিয়েছিল। ছাপ আমাদের পৌরাণিক যুগেও ছিল, গুহচিত্র ছিল, ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা শুরু হয়েছে সেই ছাপ থেকেই। তেমনই আজকের দিনে বায়োমেট্রিক মানে আধার কার্ড থেকে শুরু করে আপনার যে মোবাইল আমরা ইউজ করি, থাম্ব ইমপ্রেশন পুরোপুরি কিন্তু ছাপ দিয়ে নির্ভর। এই ছাপ এবং দেবদেবীতা যে আমাদের যে বিশ্বাসের ছাপ, বিশ্বাসের দাগ, এইগুলোও কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এবার একটু মাতৃ প্রতিমা দর্শন করাবো। প্রবীরকে বলবো একটু, আসলে প্যান্ডেলটা কয়েকটা প্রকোষ্ঠে ভাগ করা। দ্বিতীয় প্রকোষ্ঠে আমরা ছিলাম, চলে যাচ্ছি তৃতীয় প্রকোষ্ঠে। একেবারে ছাপাখানা থেকে বিবর্তনের মতো একের পর এক কোথায় কোথায় ছাপের প্রয়োজন পড়ে তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে মণ্ডপের তৃতীয় যে প্রকোষ্ঠ, সেই তৃতীয় প্রকোষ্ঠে কিন্তু মাতৃ প্রতিমা, এবং মাতৃ প্রতিমাতেও কি অনবদ্যভাবে সেই যে ইমপ্রেশন ছাপ
দেখানো হয়েছে একেবারে একেবারে কোনো একটি মুদ্রার ওপর আমরা যে বিভিন্ন পৌরাণিক দেবদেবীর যে ছবি আমরা দেখতে পাই সেভাবেই কিন্তু মাতৃ প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং ঠিক ওপরে অর্থাৎ প্রতিমা যেখানে রয়েছে তার ঠিক ওপরের অংশে কিন্তু কোনো একটি ছাঁচের ঠাকুর যেভাবে তৈরি করা হয় সেইভাবেই কিন্তু প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে এবং আশেপাশে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী তাদের ছবিও একইভাবে কিন্তু ছাঁচের মাধ্যমে দেখানো হয়েছে।